ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন বিএনপির ভেটারান লিডার, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, তিনি রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল রয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির পর একটু যুক্ত করে নেবার চেষ্টা করব 1 কোটি টাকার গরু এবং 15 লক্ষ টাকার যে ছাগল বিক্রেতা জনাব ইমরান হোসেন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাদেক এগ্রো স্বত্বাধিকারী, তাকে আমরা একটু যুক্ত করে নেবার চেষ্টা করব। তবে তার আগে আমরা সমসাময়িক যে প্রেক্ষাপটগুলো, সে প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। আমি শুরুটা জনাব আবেদিন ফারুক আপনাকে নিয়েই করতে চাচ্ছি। আপনাকে আসলে অতিথি হিসেবে আমরা বেশ কমই পাই, আজকে পেয়েছি। দর্শকদেরও অনেক আগ্রহ আপনার কথা শুনবার জন্য, কিন্তু সে আগ্রহে ভাটা পড়বে কিনা আমি জানি না, কারণ আজকে ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে বিএনপি টপ টু বটম তাদের সবাই দুর্নীতিবাজ, এখন দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তিনি এই ধরনের একটা প্রসঙ্গ করছেন। তো এ বিষয়ে আপনার বিশ্লেষণ এবং মন্তব্য কী? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলার এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আগাম ঈদ মোবারক। আমার বাম দিকে যিনি আছেন অত্যন্ত একজন দক্ষ রাজনীতিবিদ, ওনাকেও আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগাম ঈদ মোবারক। বিষয়টা হলো, ক্ষমতায় থাকলে অনেক কথা বলা যায়, যেটা উদাহরণ ওনারাই আমাদেরকে দেয় যে আমরাও ক্ষমতা থাকতে অনেক কথা বলেছি। আজকে আবার নতুন করে বলা শুরু করছে যে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হলো বিএনপি, এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ এই সরকারে থাকতে তারা নেন নাই। এটা মানুষ, একটা বৃহত্তম রাজনৈতিক দল 2 দিন পরেই 75 বছর পালন করতে যাবে এই দল। সেই দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অসুস্থ লোক। আমার মনে হয় কথাগুলো অসুস্থতার কারণেই বলা হচ্ছে। আল্লাহ পাক ওনাকে সুস্থ করে তুলুক, আমি এই আশাটা করি। এই কারণে একটা দলের ক্ষমতাসীন সাধারণ সম্পাদক কথাবার্তা হবে অত্যন্ত ওজন মাফিক। আমরা ওনার সমানাগণ হতে পারি নাই, কিন্তু আমাদের কথাবার্তা তো এত লেস টপ হবে। আমি এটা না, উনি অন্যায় কি বলেছেন? অন্যায় তো এইভাবে বলছে, নিজের ঘরেই চোর, নিজের ঘরেই ডাকাত, নিজের ঘরেই নজির সৃষ্টিকারী লোক ছিলেন, যারা নজিরবিহীন কাজ করে ইমিগ্রেশন পার করে দিলেন। তার সম্বন্ধে কোনো কথা না বলে বিএনপিকে দুর্নীতিবাজ কথা বলছেন আপনি? বেনজির যিনি পুলিশ প্রধান ছিলেন, র্যাব প্রধান ছিলেন, যার এখন কোটি কোটি টাকার সম্পদের হিসাব মিলছে, ডেইলি পত্রিকায় আপনাদের নিউজগুলোতে দেখি। আরেকজন আছেন সাবেক সেনাবাহিনী প্রধান। তো তাদের ঘরেই ডাকাত, চোর, দুর্নীতিবাজ, লুটেরা যারা পালন করেছে, তাদের মুখে এইসব কথা শোভা পায় না বলে আমি মনে করি। সেখানে আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের কথা বললে আমরা খুশি হতাম। আন্দোলনে ব্যর্থ হয়েছে বলেন, 100 বার বলেন। ব্যর্থ কেন হইলাম যদি আমি যুক্তি তুলে না ধরতে পারি, তাহলে ব্যর্থ হয়েছিলেন আন্দোলনে? না, ব্যর্থ হয়েছেন তারা বলতে পারে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি কিনা আমি আমার উত্তর দিব, আমি আমার যুক্তি উপস্থাপন। তো বলে গণমাধ্যমও মাঝে মাঝে বলে, গণমাধ্যম বলে না, সব গণমাধ্যম বলে না, কিছু কিছু নিয়ন্ত্রিত গণমাধ্যম বলে। আচ্ছা, নিয়ন্ত্রিত। আচ্ছা, কারণ ওনারা তো নিয়ন্ত্রণ করার অভ্যাস আছে। আপনাদের মতো সংবাদপত্র 4টা রাইখা সব বন্ধ করে দিছে। সাংবাদিক জেলে নিয়ে যায়, ফটোগ্রাফার জেলে নিয়ে যায়, সাংবাদিকের কলমের স্বাধীনতা হস্তক্ষেপ করে। এগুলো ওনাদের আমলে হয়, ওনারাই করতে পারেন, আমরা করতে পারি না। সেখানে আমি বলি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেটা, ব্যর্থ হয়েছি না হয়েছি, আমি তো বলছি আমি যুক্তি তর্ক অসুবিধালকে উপস্থাপন করে যদি উনি আমাকে মানে পরাজিত করতে পারে যে আমি ব্যর্থ হয়েছি, আমি মেনে নিব। কিন্তু আমি ব্যর্থ কি কি কারণে হলাম, কারণগুলো যদি ওনার সামনে তুলে ধরে, নিশ্চয়ই এটিএন বাংলার শ্রোতা দর্শক যারা আমার সামনে আছেন
তারা আমাকে সমর্থন করবেন। আর যদি আমার যুক্তি তর্ক উপস্থাপন করতে ব্যর্থ হই, আমি ব্যর্থ হয়েছি। দেখুন, মিয়ানমারে লোক যেতে পারে না, খাওয়া যেতে পারে না। আমার দেশে সেন্ট মার্টিনে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি মিয়ানমারের এই যে অসংখ্য অত্যাচার, অবিচার, গুলি চলছে, সেদিকে লক্ষ্য না রেখে বিএনপি করে কোনো লাভ হবে? আগে লড়াইয়ের প্রস্তুত হন, আমার দেশের মাটির পক্ষে কাজ করার জন্য শক্তি অর্জন করেন। বাংলাদেশের সেনাবাহিনীকে এত তুচ্ছ বলা যাবে না। কেন এসব হচ্ছে, এগিয়ে উত্তর আগে দেন, কারণ উত্তর তারা দেবে না, অসীমদারা দেওয়ার সাহস নাই, কারণ বিনা ভোটের এমপি না, সেখানে বিনা ভোটের সরকার। না, সেখানে ওবায়দুল কাদের সাহেব বলছে আমরা প্রস্তুত আছি, তিনি বলেছেন। কোথায় প্রস্তুত আছে? তার প্রস্তুত তেলে বসে আছে কেন? বসে আছে একটি কারণে, তাদের যে পররাষ্ট্রনীতি, তাদের যে ভূ রাজনীতি, সে ভূ রাজনীতিতে এই অবৈধ নির্বাচনকে প্রথম সমর্থন করেছে চীন, রাশিয়া, ভারত। মিয়ানমার তো করে নাই। মিয়ানমার কার পকেটের লোক, এটাও বুঝতে হবে। সে কারণে কথাবার্তা বলতে এখন একটু হুঁশিয়ার করি সরকারি দলকে বলতে হচ্ছে, কারণ 7 জানুয়ারির অবৈধ ভোট, জনগণের ভোটবিহীন ভোট প্রথম সমর্থন দিয়েছে ভারত, তারপর চীন, তারপর রাশিয়া। সেখানে আমি মনে করি মিয়ানমার কী করছে না করছে কথা না, কথা হলো আমার দেশ স্বাধীন দেশ, আমার স্বাধীনতার এক ফোঁটা মাটি, এক ফোঁটা পানি, 1 ইঞ্চি মাটি কেউ যেন আঘাত না বলতে পারে। যদি আঘাত আসে, আওয়ামী লীগের উপর জনগণ আঘাত শুরু করবে। জি, নিশ্চয়ই শুনলাম। এবং অসীমদা শুনছিলেন, বলেন নিজের ঘরে চোর ডাকাত দুর্নীতিবাজ রাখছেন এবং সেন্ট মার্টির দিকের লক্ষ্য না রেখে এবং সেখানে বিএনপি করছেন এবং এই চোর ডাকাতের উদাহরণও টুকটাক দিবার চেষ্টা করলেন। তাহলে আবার বিএনপি টপ টু বটম যে দুর্নীতিবাজ বললেন, সে জায়গার মধ্যে তিনি বললেন যে আপনাদের অবস্থানটা তাহলে কি, আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রথা অনুযায়ী আগাম ঈদ মোবারক সকলকে, দর্শক শ্রোতা, আমার সহালোচক শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ফারুক সহ সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এটা ত্যাগের যে মহিমায় যে বাণী নিয়ে আসে এই কুরবানির ঈদ, সে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে ত্যাগের মহিমায় দীক্ষিত হব, ত্যাগের দীক্ষায় দীক্ষিত হব, ত্যাগকে সামনে রেখে দেশ সেবার মহান পতনে এগিয়ে যাব সম্মুখ পানে। সেটি এই ঈদকে সামনে রেখে আমাদের প্রতিশ্রুতি থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে। আর কি যে কথাগুলি আসছে, কথাগুলি বলার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তো আছেই। এখন কথা হচ্ছে যে আমি এই আলোচনাগুলিতে থাকবো না আমি সম্মুখ পানে অগ্রসর হব। চোর ডাকাত এই সমস্ত বিষয়গুলি তো আছেই। এখন আমার দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনের সাথে মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, যার সাথে আমার সহালোচক ভরা যৌবনে রাজনীতি করার সুযোগ হয়েছে, আমার সহালোচক একসময় ছাত্রলীগের রাজনীতিতে দীক্ষা নিয়েছেন। এটা আবার নোয়াখালী অঞ্চলের মানুষ, কাজেই কাদের ভাইয়ের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে। কথাটা বলার উদ্দেশ্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য ওনার হয়েছে। যতটা কাছ থেকে উনি দেখেছেন আমরা ততটা দেখতে পেরেছি কিনা জানি না। আমরা 75 রক্তাক্ত বাংলাদেশে দাঁড়িয়ে ছাত্র রাজনীতির হাতে করে নিয়েছি, যখন ছাত্রলীগের সভাপতি প্রসঙ্গে আসি, যেটি নিয়ে উনি অভিযোগ করলেন যে নিজের ঘরেই চোর ডাকাত। আমি সেই জায়গাটায় বলছি, উনি বলছিলেন যে জনাব ওবায়দুল কাদের অসুস্থ মানুষ। কথাটা অসুস্থতা নয়, আমি তা বলবো না, কিন্তু কারো অসুস্থতা নিয়ে এইভাবে কটূক্তি করাটা রাজনীতির অঙ্গনে, আমরা সিনিয়র মানুষ, উনি সিনিয়র সিটিজেন। জনাব ওবায়দুল কাদের 75 বাংলাদেশের রাজনীতি একজন সফল রাজনীতিবিদ, সবসময় গুরু দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতা থাকতেই পারে, কিন্তু ওনার কথা, আলোচনা, প্রেক্ষাপট সবগুলি খুব বিচার বিশ্লেষণ করে কথাগুলি বলেন। এটা অসুস্থতার ফসল নয়, সামগ্রিকভাবে সব কিছু দেখে শুনে উনি কথা বলছেন। আর চোর ডাকাত এই বিষয়গুলি, ধরেন যে বিষয়টাকে জনাব জয়নাল আবেদিন ফারুক মেন করতে চেয়েছেন, পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ এবং সম্ভবত সাবেক সেনাপ্রধানকে মেন করতে চেয়েছেন, এগুলি মাত্র আলোচনার টেবিলে এসেছে।
এটি প্রমাণিত সত্য না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করাটা কতটুকু সমীচীন, আমি তার পক্ষে সাফাই গাওয়ার বিষয় না। বিষয়গুলি এসেছে, মিডিয়াতেও এসেছে, এগুলি দুদক কনসিডারেশনে নিয়েছে, বিচার বিশ্লেষণ করতেছে, ওনাদেরকে হাজির করিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হয়তো সত্য, হয়তো সত্য না, কিন্তু যেগুলি প্রমাণিত সত্য, ধরেন বাংলাদেশের রাজনীতিতে একটি ঘটনায় বলি, ধরেন 21শে আগস্টের ঘটনায় অভিযুক্ত কারা? তিনজন পুলিশের আইজি অভিযুক্ত, স্বল্প মেয়াদ আর দীর্ঘমেয়াদী যেটা যে রায়টা হয়েছে সে রায়ে 3জন আইজি অভিযুক্ত। না, আপনি একটু বলেন, আমরা সামনের দিকে আগাতে চাই। আপনি তো 21শে আগস্টে চলে গেলেন। না, আমি বলতেছি যে কথাগুলি আইজিকে নিয়ে যখন কথা বলবে, 52 বছরের ইতিহাসে এই আইজি বেনজির আহমদের অবস্থান এটা বিবেচনা করতে গিয়ে কথা বলতে হবে। সেই সময় মাথায় রাখতে হবে যে 3জন আইজি বিএনপির জামানায় অভিযুক্ত যেটা বলেন, তিনি যে অভিযুক্ত হয়েছেন, সে অভিযুক্তের ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? যে কথা বলেন এগুলি তো মানে আমি ওনার পক্ষে সাফাই গাচ্ছি তা না, আমি বলছি যে অভিযুক্ত কি মনে হয়? অভিযুক্ত হতে পারে, নাও হতে পারে, অভিযোগটা এসেছে। হতে পারে কেন মনে হয়, না হতে পারে কেন মনে হয়? না, সেইগুলি তো আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করলেন, এটা তো প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করে বলতে হবে যে ঘটনা সত্যি, মাত্র এটা এসেছে। আর আমাদের দেশের বিচারিক প্রক্রিয়াটা দীর্ঘ সময়ব্যাপী, মানে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে ধরেন বিএনপির চেয়ারপারসনের একটি মামলা প্রমাণ করতে 10 বছর 11 বছর লেগেছে। এতিমখানার অর্থ আত্মসাতের যে মামলাটা 11 বছর লেগেছে। কাজেই যতক্ষণ পর্যন্ত এটা না প্রমাণ করা গেছে ততক্ষণ তো এইভাবে ঢালাও বলাটা ঠিক হবে না। সে নির্দোষ তা না, সে দোষী, কথাটাও তো ঢালাওভাবে বলা যাবে না যে তার বিরুদ্ধে অভিযোগ আসছে, চমকে দেওয়ার মতো অভিযোগ আসছে, স্তম্ভিত হওয়ার মতো অভিযোগ আসছে। কি অভিযোগ আসছে তার বিরুদ্ধে? যেগুলি দেখছি আর কি, বিশেষ করে জায়গা জমি ক্রয় সংক্রান্ত অনেক অভিযোগ, অবৈধভাবে জায়গা দখল করার অভিযোগগুলো আসছে, আরও অনেক কিছু আসছে। সব কিছু তো আমাদের মাথায় রেখে কথা বলছি তা না, অভিযোগ আসছে। অভিযোগগুলি যেগুলি আসছে এগুলি যদি প্রমাণিত হয় তাহলে সাংঘাতিকভাবে উনি একজন দোষী, উনি নিঃসন্দেহে একজন দোষী মানুষ। যেগুলি আছে এটা হতে পারে না। সো মানে দুর্নীতি, অনিয়ম, অনাচার, ক্ষমতার অপব্যবহার সবগুলি মিলিয়ে জায়গাটা তৈরি করা। সেই জন্য আমাদের অপেক্ষা করে কথাটা বলতে হবে। যে কথাটা বলেন যে এরকম এই কথা প্রসঙ্গে এসে গেলো যে 4টা পত্রিকা বন্ধ রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছে, কথাটা ঘুরিয়ে বলতে হবে যে কোনো পত্রিকা বন্ধ করছে না, পত্রিকা 4টেই ছিল, 4টেই তখন রয়েছে। আমি সেভাবে বলতে চাই। যদি বলে যে না দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক বাংলাদেশ, দৈনিক সংগ্রাম বন্ধ করে দিয়েছে, তাহলে কথাটা যথার্থতা প্রমাণ হয়, নাহলে এটা কথার কথা হয়। সংবাদপত্রের বা ব্যক্তির সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে আমরা এই জায়গাগুলি নিয়ে এগিয়ে যাই। অবশ্যই সেন্ট মার্টিন বিষয়ে আমাদের সতর্ক পদক্ষেপ আছে। আজকেও আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী যেমন ওবায়দুল কাদের বলেছেন, এবং যে কোনো প্রকার ঘটনা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার সমস্ত প্রস্তুতি আমাদের আছে। আবার সেন্ট মার্টিনে আটকা পড়া মানুষের জন্য গতকালকে স্পেশাল একটা রুট বের করে সেখানে খাবার দাবার, ওষুধ সামগ্রী সব কিছু পাঠানো হয়েছে। সব কিছুর ব্যাপারে আমরা খোঁজখবর রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে সব কিছু ঠিক থাকে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু এই যে মিয়ানমার তো বারবার একই ঘটনা ঘটাচ্ছে, ঘটনা 1 বছর 2 বছর 5 বছর 10 বছরে না, দীর্ঘদিনের ঘটনা। দীর্ঘদিনের ঘটনা এরকমই হবে যে আমাকে বলে একবার মেরে দেখ, মারার পরে বলে যে আমার ঘরে এসে একবার দেখো। না, এগুলি চুটকি যোগ করা, সেরকম কিছু মনে হয় এই ব্যর্থতা। ধরেন আমি যখন আজকে কথা বলছি, আমরা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলার ক্ষেত্রে খুব রিসেন্টলি একটা বিষয়, বাংলাদেশের সিইসি অ্যাপয়েন্টমেন্টের আইন হয়নি। এর দায় দায়িত্ব কিন্তু আপনার নয়, দায় দায়িত্ব সহালোচক জয়নাল আবেদিন ফারুক আর আমার, অর্থাৎ রাজনীতিবিদদের হলো দায় দায়িত্বটুকু। করতে না পারে ব্যর্থতা, বাট হয়েছে, অগ্রসর হচ্ছে। এরকম সীমাবদ্ধতা, ব্যর্থতা রাজনীতিবিদদের আছে। এই সব কিছুকে মাথায় রেখেই আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ পানে। সময় লাগতেই পারে, সময় লাগাটা খারাপ কিছু তা না। আমেরিকাতেও ক্যাম্পাসে ঢুকে এবার এই ফিলিস্তিনিদের প্রসঙ্গে ছাত্রদেরকে পেটাইলো, ছাত্র রক্ষা করতে শিক্ষকরা পিটানোর শিকার হলো।
আমেরিকার মতো দেশে। আবার ভারতের নির্বাচনকে ঘিরে সামগ্রিকভাবে একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত তার ঐতিহ্যকে সামনে রেখে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প থেকে ভারতকে রক্ষার জন্য ভারতবর্ষে এগিয়ে এসেছে বলে মনে হয়, যেটা ভারতের জন্য, উপমহাদেশের রাজনীতির জন্য, আমাদের রাজনীতির জন্য একটা সুসংবাদ বয়ে এনেছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমাদের দেশেও সম্প্রীতির উন্নতি হয়েছে, আরও উন্নতির প্রত্যাশা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি। এই মিয়ানমারের সমস্যাগুলি থেকে যাচ্ছে, চেষ্টা করছি এখানে ভূ রাজনীতি, সারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলি এগুলির মধ্যে ইনভলভ আছে, তাদের ব্যবসায়িক স্বার্থ থেকে। আজকে তো বলেছেন বিএনপির মহাসচিব বলেছেন নতজানু অবস্থানের কথা বলেছেন, যে কারণের জন্য মিস্টার আবিদিন ফারুক, জনাব আবিদিন ফারুক যেটি বললেন যে এখানে 3-4টি রাষ্ট্রের যে একটা প্রভাব আছে, সেই প্রভাবিত কারণের জন্য হয়তো মিয়ানমারকে কিছু বলা যাচ্ছে। ভূ রাজনীতি সেটা আছে, সেটা সেই কারণে নতজানু পররাষ্ট্রনীতির কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, মানে এই কথার কথা যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে বলতে পারে ফারুক ভাই যে কই মিয়া তিস্তা পানির তো সমস্যার সমাধান করতে পারতেছে না। আমি আবার বলতে পারি যে আমি পারিনি, আপনি কি পারছেন? পারেন নাই। আবার গঙ্গা পানির বন্টনটা হয়েছে, আবার আমরা এসেছি, আবার ফেনী নদীর পানি কি হচ্ছে না, এগুলি তো অগ্রসর হচ্ছে। বিষয়টা তো এরকম না যে শান্তি চুক্তি হওয়ার পর বলছে যে ফেনী পর্যন্ত চলে যাবে ভারতে, বিষয়গুলো তা নয়। ইন্দিরা মুজিব চুক্তির বাস্তবায়ন হয়েছে, সীমান্তের অনেকগুলি জায়গা আমাদের হাতে এসেছে, ব্লু ইকোনমির নিয়ন্ত্রণ আমরা আস্তে আস্তে নিচ্ছি। এই যে সামগ্রিকভাবে এগুলি তো গণতান্ত্রিক পরিবেশ থেকে উন্নতির জায়গাটা আসছে। ধরেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায়ী অনুষ্ঠান, আমাদের কারো পক্ষে একজন রাষ্ট্রপতির বিদায়ী অনুষ্ঠান ইতোপূর্বে দেখার সৌভাগ্য সুযোগ কোনোটাই হয়নি, এটা জাতির দুর্ভাগ্য। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠানটা দেখে আমরা ভাবতে পারছি যে একজন রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠানটা কত সুন্দর হতে পারে, কত সৌন্দর্যমণ্ডিত হতে পারে। উত্তীর্ণ করার পর এটাই গণতন্ত্রের তো সুবাতাস। সেটা এই জায়গাগুলি তো অগ্রসর হচ্ছে, কোনোটাকে খাটো করে দেখার অবকাশ নেই। সমস্যা আছে, সমাধানে সবাই মিলে আন্তরিক পদক্ষেপ নিলে আমরা সমাধান। যে আন্তরিক পদক্ষেপ কিনা সেটি আমরা জানার চেষ্টা করবো। আমি মিস্টার ফারুক আপনার কাছে আসি, এই যে কোনো কিছু আওয়ামী লীগের একটা ভালো কিছু করবার জন্য, যেমন আপনি বেনজির সাহেবের কথা বললেন, ইটস অল রাইট, কিন্তু বাট আপনি দেখেন তারা আদালতকে সামনে নিয়ে আসলো, দুদককে সামনে নিয়ে আসলো, বিচারের ব্যবস্থা করা হলো, এবং অন্য যে একজন ব্যক্তির কথা বললেন সেটিও কিন্তু একটা সামনে চলে আসছে। তো এখানে কিন্তু যে অভিযোগটি বলা হয় যে আপনাদের আমলে এই ধরনের কোনো দুর্নীতি অনিয়মকে আপনারা সামনে নিয়ে আসেনি, সেই প্রসঙ্গ তো আছেই, কিন্তু একটা জায়গাটা উল্লেখ করতে হয়, সেটা আনার হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট কথা বলেছে। আমি আপনার বিস্তারিত শুনতে চাবো। তিনি বলেছেন যে আনোয়ারুল আজিম হত্যার জন্য ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখন অপরাধী না বলতে অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে জেলা সেক্রেটারি রিমান্ডে এরকম উদাহরণ তো বিএনপির আমলে, এরশাদের আমলে ছিল না, এবং এটি তো উনি বলতেই পারেন। আমি তো মনে করি যে এরকম একটা বড় ধরনের নেতা তিনি এখন রিমান্ডে আছেন, যেটি আপনাদের আমলে বা এরশাদের আমলে হয়নি। দেখুন কিরণ সাহেব, আমরা একজন প্রবীণ সাংবাদিক এবং গুড উপস্থাপক। অসীম ভালো বলে ছাত্র লীগ করছেন, এমপি হয়েছেন, আওয়ামী লীগের মতো দলের একটা সম্পাদক পদ ওনার আছে। উনি ওবায়দুল কাদেরকে আমি অসুস্থ বলেছি, অবশ্যই উনি অসুস্থ। আমি ওনাকে সুস্থতা কামনাও করেছি, আমি কটাক্ষ করিনি। আমি বলতে চেয়েছি যে অসুস্থ অবস্থা কথাগুলো অসুস্থর মতো বলছে কি না, এক। দুই হলো দেখি চোর কি করে, মিয়ানমার কি করে, দেখতে দেখতে কোন ঘটনা ঘটে যায় এ বিষয়টা দেখার সামনে আছে। আসুন, আমাদের সময়ের কার কথা বলেছেন, আমরা কিছু করি নাই, তাহলে একদিন সময় নিয়ে দাদাকে আপনি চলেন আমার বাসায় এক কাপ চা খান। যদি আমাদের মাহফুজ ভাই মালিকানাধীন এটিএন বাংলায় প্রচার নাও করতে পারে, কারণ লিঙ্ক তো ভেরি গুড উইথ গভর্নমেন্ট। অনেক মিডিয়া যেসব আমি বলতে যে আমাকে কিরণ বলতেন, যেমন সময় টিভিতে আমরা যাই না, 71 আমরা যাই না, মন গড়া কতগুলো সংবাদ ওনারা তৈরি করেন না কেউ তৈরি করে ওনাদেরকে প্রচার করার জন্য দেওয়া হয়, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে পারি না। বিদায় আমাদের হয়তো একটা
অনেকগুলো টক শোতে আমরা অনেকগুলো টেলিভিশনে যেতে পারি না। এখন এই বিষয়টার জন্য আপনাকে মনে করিয়ে দিলাম, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র বন্ধ করা, বাকশাল কায়েম করা, 1 মিনিটে নিজের দলকে নিষিদ্ধ করা, ভোটের বাক্স হেলিকপ্টারে আনা, এই দেশে ভোটার বিহীন ভোট করা, রাতের ভোট দিনে করা, আবার দিনের ভোট রাইতে করা, আবার ভোটবিহীন 154 জন বিনা প্রতিনিধিত্ব নির্বাচন করা, এটা আওয়ামী লীগই শিখাইছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, আমাদের আমলে হয়নি। এক মাগুরা 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 মাগুরা, হানা ভোট কাদের আমলে হয়েছে? শোনেন না, আরে বলতে দেন না, আমি সত্য কথা বলবো, অসত্য একটা বলবো না। মাগুরা মাগুরা মাগুরা, জিয়াউর রহমানের হা না কত কথা বলার পরও, এত কথা বলার পরও হা না মাগুরা সব নিচে চলে গেছে, ওনাদেরটা ভাইসা উপরে উঠে গেছে বানের মতো। যখন এই কোরবানি ঈদ আগামীকালের পরের দিন বানের মতো গরু আসতেছে মিয়ানমার থেকে, বানের মতো গরু আসতেছে ইন্ডিয়া থেকে, কোনো পদক্ষেপ আছে? এ দেশের হাজার হাজার খামারি চোখের পানি নিয়ে বসে আছে এদিকে লক্ষ্য। আরে যে সরকার, বিনা ভোটের সরকার, বাংলাদেশে ঢাকা শহরে একটা ট্রাফিক সিগন্যাল অটোমেটিক করতে পারে না, তারা উন্নয়নের কথা বলে বাংলাদেশে কোনো লাভ আছে? এদের কাছে কিন্তু আশা করা যায়। যে দেশে একটা স্বাধীনতা নাই, সার্বভৌমত্ব নাই, কথা বলার অধিকার নাই, সাংবাদিক ফটো উঠাইতে পারে না, সাংবাদিকে তার কলম দিয়ে লেখা লিখতে পারে না, তারা জেলে লইয়া যায়, এইসব বিষয়গুলো আওয়ামী লীগ সৃষ্টি করেছে, আওয়ামী লীগের আমলে হয়েছে। আমাদের আমলে যে 2-1টা হয় না আমি অস্বীকার করব না, কিন্তু কথা হলো আওয়ামী লীগ নিজের ঘরে ডাকাত আর চোর রেখে যদি বিএনপিকে ডাকাত চোর আর দুর্নীতিবাজ বলে, এগুলো মানুষ আসে। কারণ মানুষ আসে এই কারণে, তারেক রহমানকে সাজা দিছি, খালেদা জিয়াকে জেলে ঢুকাইছি, কত কথা। আর এইসব সাজা তো কি সাজা, বাংলাদেশে টের পাবে, আওয়ামী লীগও টের পাবে, বেশি দিন সময় নাই, ইতিহাস কথা বলে। বহুদিন থেকে আপনারা বলছেন, না না, 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে এখনো একটা বিএনপির কর্মী, নেতা, সমর্থক আওয়ামী লীগে যোগ দেয় নাই এখনো। আর দূর ওই 2-4 জন, ওই ইব্রাহিম জানাল, ওমর জানাল ইব্রাহিম, এইসব এরকম তো মধু সাহেবও চলে গেছিল, আবার মাপ চায় চলে আসছে না, এসব কথা বিএনপিতে বলে লাভ না। বিএনপি ইজ এ স্ট্রং পার্টি, ওনারা অবশ্য পুরানো দল, আমি অস্বীকার করি না, কিন্তু পুরানো চালে ভাত বাড়ে বলে, এখন আর পুরানো চালে ভাত বাড়ে না। আমি বিরুদ্ধে যাব, তবে একটা বিষয় একটু তথ্যগত আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে একমত হবেন কিনা। সেটা হচ্ছে আপনারা আন্দোলনের কথা বলেন, রোজার সময় বলেন রোজার পরে, রোজার পরে বলেন ঈদের পরে, ঈদের পরে কোরবানির পরে, সে আন্দোলন কবে, কখন, কিভাবে, সেটি কিন্তু জনগণ কিন্তু দেখতে পায়নি। সেটি কিন্তু আমি প্রশ্ন রাখলাম, আমরা বলবো না, পরে বলবো, পরে বলবো। তবে একটু জানিয়ে রাখি, দাদা একটু দাদা বলবেন, তার আগে একটু জানিয়ে রাখি যে আমরা একটু বিরতি যাব, তো বিরতি আগে জানিয়ে রাখি আমরা একটা অভিনব একজন গরু বিক্রেতা অনলাইনে যুক্ত থাকবেন, বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাদেক এগ্রো স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন। আমরা বিরতির পর তাকে নিয়েই আমাদের আজকের অতিথি জনাব আব্দুল ফারুক এবং অসীম কুমার উকিল, দুজন ভেটারান বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকে নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন জনাব আব্দুল ফারুক, বিএনপি নেতা, এবং আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল রয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির পূর্বেই বলেছিলাম আমরা অনলাইনে যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাদেক এগ্রো স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনকে। কেন তাকে যুক্ত করে নিলাম? ইমরান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্রিয় দর্শক, আমরা কেন যুক্ত করে নিয়েছি, একজন অভিনব বিক্রেতা, এবং যিনি বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে বলেছেন যে 1 কোটি টাকায় তিনি একটি গরু বিক্রি করেছেন, যে গরুটার নাম রাখা হয়েছে V8, এবং যে গরুটাকে সোনার চেইন পরানো হয়েছে, এবং এই গরুটির যার কাছে বিক্রি করা হয়েছে তিনি হজে থাকার কারণের জন্য এবছর তিনি গরুটি ডেলিভারি দেননি, আগামী বছর গরুটির ডেলিভারি দেওয়া হবে, এবং এই ডেলিভারির সময় পর্যন্ত তিনি গরুটি লালন পালন করবেন। তিনি বিক্রেতার নামটা এখনও পর্যন্ত প্রকাশ করেননি, ক্রেতার নামটি এখনও পর্যন্ত প্রকাশ করেননি। অন্যদিকে তারই ফার্মে একটি 15 লক্ষ টাকার ছাগল বিক্রি হয়েছে, দাম চাওয়া হয়েছিল 12 লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়েছে। যদিও V8 নামের যে গরুটি 1 কোটি টাকায় বিক্রি করা হয়েছে, সেটি V8 একটি অত্যন্ত টয়োটা কোম্পানির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দামি, অতি দামি একটি গাড়ি, এবং এটি জিপ গাড়ি। এবং V8 বললেও তিনি কিন্তু গাড়িটির কোন মডেলের সেই গাড়িটি বলেননি, অর্থাৎ গরুটি কোন মডেলের সেটি বলেননি। তো সেই জায়গায় আমি ইমরান ভাই একটু জানতে চাই, আমার তথ্যগুলি ঠিক আছে কি? জি, পজিটিভ। আচ্ছা, তাহলে V8 গাড়ির কথা বলেছেন আপনি। V8 গাড়ির তো মডেল আছে, যেটি সাধারণত আমরা দেখি খুব উচ্চবিত্তশালী ব্যক্তিরা করে। এই গরুটার কি কোনো, যেমন বলো 2016 মডেল, 2020 মডেল, 22 মডেল, 23 মডেল, কোনো মডেল আছে কি?
এই গরুটা তো আমাদের কাছে পেডিগ্রি আছে। এই গরুটা বেসিক্যালি ওয়াজ বর্ন ইন 2016, আর এই গরুটার নাম V8 বিকজ ইটস বর্ন ইন V8 র্যাঞ্চ, USA, হুস্টন, টেক্সাস। এর জন্য এটার গায়ে V8। মানে আমি একটু স্পষ্ট হই, আমি কিন্তু পুরো তথ্যই বলেছি। মানে এই গরুটা কি V8 গাড়ির মধ্যে জন্মগ্রহণ করেছে? না, না, এটা হচ্ছে V8 র্যাঞ্চ। Ranch। ইটস আ গ্রে ব্রাহ্মণ র্যাঞ্চ ইন USA। ওই গ্রে ব্রাহ্মণ র্যাঞ্চে ও জন্মগ্রহণ করেছে 2016 সালে। আচ্ছা, তো আপনি যে বলছিলেন আপনি ওখান থেকে কিভাবে আনলেন গরুটিকে ভাইয়া? এই গরুগুলা আসছিল প্লেনে করে, এগুলা প্লেনে করেই আসে। কিভাবে বুঝতে পারিনি, কিভাবে আসে? প্লেনে করে। প্লেনে করে আসে। কবে এনেছিলেন এই গরুটা আপনি? 2021 সালে। 21 সালে। কিন্তু মিস্টার ইমরান, আমরা যতটুকু জানি যে ব্রাহাম বা আমেরিকান এই গরুগুলো তো বাংলাদেশে আনার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে আনলেন? এগুলা আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, এইরকম কোনো জায়গায় কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গেজেট নাই। আচ্ছা, সরকার এই ব্রিডটাকে একটু নিয়ন্ত্রণ করতে চায়, এটা ডেডিকেটেড ব্রিড তো আমাদের দেশের সরকার আসলে। আপনি যে 2021 আনলেন, কিন্তু 2016 সালে থেকে তো এই গরুগুলো আমদানি নিষিদ্ধ আছে, আপনি কিভাবে আনলেন? না, এই জায়গায় আমাদের কোথাও কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গ্যাজেটে লেখা নাই যে এটা আনতে পারবে না। এই গরুটা কত কেজি ওজন হবে বললেন এই গরুটি? 1400 কেজি। তাহলে 1400 কেজি গরুর ওজন হলে 1 কোটি টাকা দাম যদি হয়, আপনি বলেছেন গরুটি বিক্রি হয়েছে কিন্তু ক্রেতার নাম আপনি প্রকাশ করেননি। হজের পরে তিনি হজে গেছেন, তারপরে 1 বছর পরে গরুটি ডেলিভারি নিয়ে যাবেন। এখন নেক্সট ঈদে তিনি ডেলিভারি দিবেন। এখন আমি একটুখানি আপনার সাথে খোলাবেলায় আলোচনা করি ইমরান ভাই। আপনি দেখেছেন যে অত্যন্ত এই গরুটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু নেটিজানরা কি বলছেন সেটি কিন্তু আমি আপনার সামনে একটু কথা বলতে চাই। বলছেন যে আপনার এই তথ্যটি পুরোপুরি একটা অসত্য তথ্য, এবং আমি একটি জায়গার একটি লাইন পড়ে শোনাই। সাদেক এগ্রোকে বয়কট করুন, কোরবানির শৌখিনতা আর বড়লোকি দেখানোর জিনিস নয়। এবং তিনি বলছেন যে সাদেক এগ্রো প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি, তিনি যোগাযোগ মাধ্যমে যে কথা বলেছেন, তিনি কোরবানিকে অপমান করা হয়েছে। তো এই যে 1 কোটি টাকার গরু, আপনি 1 কোটি টাকার দাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? 1 কোটি টাকার দাম নির্ধারণ হয়েছে বিকজ অফ ইটস বিউটি, বিকজ অফ ইটস রেয়ারনেস, বিকজ অফ ইটস কোয়ালিটি। এই জায়গায় বেসিক্যালি আমাদের দেশে আগে কখনো হয়তো বা 1 কোটি টাকা কোনো গরুর দাম চাওয়া হয় না, কিংবা 1 কোটি কিংবা 90 লাখ টাকা কোনো গরু বিক্রি হয় নাই। বাট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এইসব জায়গায় কিন্তু এই বছর পাকিস্তানে 1.5 কোটি রুপি দিয়ে একটা গরু বিক্রি হয়েছে। এই বছর ইন্ডিয়াতে একটা 26 লক্ষ রুপি বিক্রি হয়েছে। মিস্টার আমরা একটু কথা বলি, আমাদের অতিথিদের কিছু প্রশ্ন আছে। ইমরান সাহেব, আপনি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, বড় বড় গরুর ফার্ম আপনার। 1 কোটি টাকার গরু বিক্রি যার কাছে করছেন, ক্রেতার নামটা আপনি প্রকাশ করলেন না। এতে জনগণ, আমার না, জনগণের সন্দেহ হবে আপনাকে নিয়ে যে গরু ইম্পোর্ট করা নিষিদ্ধ। সে গরু নিশ্চয় আপনি বেনজিরের মতো লোক কিনা ইমিগ্রেশন পার হয়ে গেছেন, না সাগর পথে পার হয়ে গেছেন। এই বিষয়টা জনগণের মধ্যে এখন খুবই মিস্টার ইমরান সম্মান প্রদর্শন করে বলছি, এই জায়গায় আসলে বাংলাদেশের কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গ্যাজেটে আমি আপনাকে প্রজ্ঞাপন গেজেট এরকম তো বেনজিরেরও নাই। ইমিগ্রেশনে সিল দিছে, ইমিগ্রেশন দিয়ে চলে গেছে, না সাগর দিয়া চলে গেছে, না নৌকা পথে চলে গেছে, এই বিষয়ে প্রশ্ন না। প্রশ্ন হলো বেনজির এদেশে নাই। আর 1 কোটি টাকার গরু যিনি কিনেছেন উনিও আল্লাহর কাছে চলে গেছেন, মানে মক্কা হজ করতে গেছেন, আল্লাহ ওনার হজ কবুল করুক। কিন্তু আপনার সততা থাকলে ওই ভদ্রলোকের নাম যদি আপনি বলতে পারতেন, তাহলে গভর্নমেন্ট জানতো ভদ্রলোক আসলে কি 19% দিয়া এই যে কি টাকা, কালো টাকা সাদা করছেন কিনা, তাহলে আমরা একটু জানতে পারতাম। কারণ আমি খেটে খাওয়া মানুষ, আমি সকালে ফ্যাক্টরিতে গেছি, এখন রাত্রে আইসি ATN নিউজে। আমি খেটে খাওয়া মানুষ, আমি 15% 10% ট্যাক্স দিই। আর যিনি অবৈধ চোরা পথে চুরি করে টাকা রুজি করবে আর 1 কোটি টাকার কোরবান দেবে, সে অবৈধ টাকা 19% দিয়ে আবার বৈধ করবে, তাহলে আপনিও তো 1 কোটি টাকার ক্রেতার নামটা আজকে কিরণ ভাইয়ের সামনে যদি অসীম দাস সামনে প্রকাশ করতেন, আমরা খুশি হইতাম। এটা এই জন্য আমার সন্দেহ হচ্ছে, আপনার সততা প্রমাণ করেন, নামটা বলেন। জি, থ্যাংক ইউ। আসলে এই জায়গায় নাম প্রকাশ করলে সততা প্রমাণ হয়ে যাবে না।
আর এই গরুটা যেহেতু আগামী বছর ডেলিভারি যাবে, তা আগামী যখন- বছরের কথা আজকে বললেন কেন? আগামী বছরে বলতেন, আগামী বছরে বলতেন। এই ভদ্রলোককে কেন আপনি ছোট করলেন? জি না, আমরা আসলে ছোট করি নাই, আমরা উনাকে তো ওনার পারমিশন ছাড়া তো ওনার নাম বলা যাবে না, এর জন্য উনি বলছেন এই বছর ডিসক্লোজ করতে না, এবং আগামী বছর উনি যখন এই গরুটা বাসায় নিয়ে যাবেন, এত বড় একটা জিনিস তো হিডেন থাকবে না, তখন তো অবশ্যই সবাই এটার নাম জানতে পারবে। তখন তো আর এটা এই এত বড় গরু যখন ডেলিভারি যাবে, এত ভাইরাল একটা জিনিস, তখন কিন্তু এটা হিডেন থাকবে না। জি, অসুবিধা আর একটু যে কোনো প্রশ্ন ক্রেতা আসে কিনা? কিনতেন, অসুবিধা একটা- জি। উনি যদি প্রকাশ করতে না চান, তাহলে তো আমরা সেটা করতে তবে পারি না। আপনার বিক্রি করা উচিত হয় নাই, আপনি তার কাছে বিক্রি করা উচিত হয় না। আপনি যেহেতু তাকে আগামী বছর ঈদের 3 দিন আগে যেদিন গরু নিত সেদিন বলতেন, অতএব আমাদের সময় নষ্ট করে লাভ নাই। থ্যাংক জি, ইউ। আমি আরেকটা ঈদ প্রশ্ন, মোবারক। ঈদ মোবারক। আমি একটা প্রশ্ন, আপনি ইমরান ভাই, ভালো থাকেন। না ইমরান ভাই অনেক অনেক বড় বিত্তশালী ব্যক্তি, নিশ্চয়ই তারও আছে। এখানে নেটিজেনরা বলছেন আপনার ফার্মে গরু ঢুকলে দেশি গরু নাকি প্রিমিয়ার গরু হয়ে যায়, এই যে অভিযোগ। তারপরে তিনি বলছেন যে আপনারা একটা সিন্ডিকেটের সাথে জড়িত এবং গরুর দাম বাড়িয়ে আপনারা এই কর্পোরেট কোম্পানিগুলো, খামারিগুলো যারা আছেন আমাদের একেবারে গ্রামেগঞ্জের খামারি, তাদের ক্ষতি করছেন। অভিযোগগুলিকে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না আপনি আপনার সেই নেটিজেনদের সেই মন্তব্য দেখেছেন কিনা। দেখেন, আমি হচ্ছে বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি। এই যে ইন্ডিয়া থেকে হিমায়িত মহিষের মাংস আমদানি হতো, এই হিমায়িত মহিষের মাংস আমদানি এখন হচ্ছে না। আমরা আন্দোলন করছি দেখে হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ হয়েছে। এই হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করে আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমার কোনো উপকার হয় নাই। আমি করছি একটা প্রান্তিক কৃষকদের জন্য, কারণ সারা বছর কসাইয়ের দোকানে যে গরুগুলা বিক্রি হয় সেগুলো কিন্তু বেসিক্যালি তাহলে মিস্টার ইমরান, আচ্ছা বলেন, খলিলের মাংসের দোকানে 590 টাকা মাংস বিক্রি হয়েছে, আপনার গরুর কেজির দাম কত পড়বে সেটা আমি জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আজকে আপনার সাথে কিন্তু আমি মহব্বতের সাথে কথা বলছি, যেহেতু মানুষের জানা দরকার আছে। 1 কোটি টাকার গরু যারা বিক্রি করেছেন, V8 নামে গলায় স্বর্ণের চেইন থাকবে, উচ্চ বংশীয় গরু, এই ধরনের বিষয়টা কি আমাদেরকে এই যে ইভেলি অরেঞ্জের মতো মনে হয় কিনা? এটি একটি ভেলকিবাজি মনে হয় কিনা? এটি কি মনে হয় কিনা যে আপনি অতিরঞ্জিত করে এই জিনিসটাকে প্রোপাগান্ডা করছেন? তা এই কারণে প্রশ্ন হচ্ছে, যেটা জয়নাল আবেদিন ফারুক ভাই বললেন, সেটি হচ্ছে যে আপনি আগামী বছর গরু ডেলিভারি দিবেন, তাহলে এই বছর কেন সেটা গরুর কথাটা বললেন আপনি? এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ওনার বিরুদ্ধে। জি না, আমাদের দেশে তো অনেকে রোলস রয়েস গাড়ি চলে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের ও ট্যাক্স দিয়ে আগে রোলস রয়েস গাড়ির ট্যাক্স দিয়ে কিনে, আপনার ট্যাক্স দিয়ে কিনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এটা তো হচ্ছে লাগে একটা সবার তো স্বাধীনতা আছে। কিশোর, আপনি তো স্বাধীনতা ক্ষুণ্ণ করলেন বাংলাদেশে। আপনি গরু বিক্রি করবেন আগামী বছর ঈদে, আগামী বছর ওই ক্রেতা বাঁচবে কিনা আল্লাহ পাক জানে। আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, কিরণ ভাই বাঁচবে কিনা, অসীমদা বাঁচবে কিনা, গরু বেচবেন আগামী 1 বছর পর। এখন সব নাম বলে দিলেন, নাম ছাড়া 1 কোটি টাকা গরু চিন্তা করে অনেক কিছুই করতে হয়। যেমন আমি একটা ফ্যাক্টরি বিল্ডিং বানানো শুরু করলাম, আচ্ছা, ছাগলটার প্রসঙ্গে একটু ছেড়ে দিচ্ছি ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইমরান ভাই, একটু ছাগল প্রসঙ্গে আসি একটুখানি, যে আপনি যে ছাগলটি বিক্রি করেছেন সেটা কত টাকায় বিক্রি করেছেন? 12 লক্ষ টাকা। আর সেটার ক্রেতা কে? সেটাকে একটা ইয়াং একটা ছেলে, ওর বাবার খুব পছন্দ হয়েছে, ও ওই ছাগলটা কিনে ওর বাবাকে গিফট করছে। 12 লক্ষ কি? কোথায় বাড়ি, কোথায় ঘর? মানে এটা কি 12 লক্ষ? ওই ছেলে ধানমন্ডি থাকে। আচ্ছা, এইটা ওজন কতটুকু হবে? এটা হচ্ছে 175 কেজি ওজন, তো এই যে 62 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি হাইট। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটি কি আমাদের সামাজিক বৈষম্য তৈরি করে কিনা? সামাজিক বৈষম্য তৈরি করে কিনা? এই যে ওনার ফার্মে তৈরি প্রোডাক্ট উনি বিক্রি করেছেন বলছেন 12 লক্ষ টাকা। ওনার ফার্মে এটা হয়েছে। ওনার ওই ছাগলটি কি আপনার ফার্মে হয়েছিল নাকি না? এটা কোথা থেকে এনেছিলেন? না, এটা আমরা যশোর থেকে কিনে আনছিলাম, 2 মাস আগে যশোর থেকে কিনে আনছিলাম। 5 ফুট কত ইঞ্চি লম্বা বললেন? 2 ইঞ্চি। 5 ফুট 2 ইঞ্চি, মানে আমার থেকে একটু ছোট, মানে আমার সমান প্রায় লম্বা, প্রায় সমান লম্বা। তো এই 12 লক্ষ টাকাটা ছাগল বিক্রি করলেন এবং কিনলেন, একজন ক্রেতাও পাওয়া গেল। একটা ক্রেতা না, আমরা তো এটা বিক্রি করার পরে আফসোস করতেছি, আরো অনেক ক্রেতা ছিল, আরো বেশি থাকলে আরো বেশি বিক্রি হতো। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে এই যে 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা ছাগল বিক্রি করা, 1 কোটি টাকা গরু বিক্রি করা, এই ধরনের ক্রেতার কোনো অভাব নাই নাকি? না, অনেক আছে, মাশাআল্লাহ, অনেক ক্রেতা আছে। মাশাআল্লাহ, দেশ খুব উন্নত। আচ্ছা, কিন্তু এতে কি বৈষম্য বা এই সামাজিক বৈষম্য তৈরি করছে কিনা? সামাজিক বৈষম্য তো গাড়ির ক্ষেত্রে হচ্ছে। তাহলে আপনারা টয়োটার বাইরে অন্য কোনো গাড়ি ইম্পোর্ট করা ব্যান করে দেন। কেন রেঞ্জ রোভার, রোলস রয়েস আসবে বাংলাদেশে?
কেন বেন্টলি আসবে, এগুলো বন্ধ করে দেন। এগুলো তো বৈষম্য তৈরি করছে। কেন রোলেক্স ঘড়ি মানুষ পড়বে, কেন প্যাথা ফিলিপ মানুষ পড়বে, এগুলো ব্যান করে দেন। শুধু কেসিও পড়তে পারবে, এছাড়া কেউ কিছু পড়তে পারবে না। আচ্ছা, এই ছাগলটি যশোর থেকে কত টাকা দিয়ে কিনেছিলেন? যে নাজিসের খাবে না, সবাই ওই মোটা চাল খাবে, সবাইকে মোটা চাল খেতে বাধ্য করেন, পোলার চাল হবে না। ওনার এই রাজনৈতিক বক্তব্য। আচ্ছা ঠিক আছে, ওই ছাগলটা কত টাকা দিয়ে কিনেছিলেন যশোর থেকে? জি, ছাগলটা যশোর থেকে কত টাকা দিয়ে কিনেছিলেন, যেটা 12 লক্ষ টাকা বিক্রি করেছেন? ছাগলটা আমার কেনা পড়ছে 10,35,000 টাকা। 10,35,000 টাকা দিয়ে ছাগলটা কিনেছিলেন? 1 বছর আগে। ঠিকানাটা লন্ত আমি যাবো ঈদের পরের দিন। 10,35,000 টাকা দিয়ে। আচ্ছা, ও মানে তথ্য বিভ্রাট নাই তো কোনো ভাই? না, 100% অথেন্টিক। কার কাছ থেকে, কোনো খামারির কাছ থেকে কিনেছেন না যশোরে কোথা থেকে কিনেছেন? আমরা একটা হাটে খবর পাইছিলাম যে এরকম একটা বড় খাসি উঠছে, আমাদের লোক দেওয়ার সাথে সাথে ওটা কিনে নিয়ে আসে। 10,35,000 টাকা দিয়ে কিনেছেন? জি, মানে 12 লক্ষ টাকা বেচছে, 1,65,000 টাকা লাভ। আচ্ছা, ও তো আপনি তো না, 1,65,000 টাকা লাভ হয় না। এই জায়গায় আমার যশোর থেকে আনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তারপরে হচ্ছে লেগে আমি এটাকে 2 মাস পালছি, এটার পালার খরচ আছে, আমি আবার কাস্টমারের বাসায় ডেলিভারি দিব, সে ডেলিভারির খরচ আছে। আচ্ছা, আর 1 কোটি টাকার গরুটায় কত লাভ হবে মনে হয় যেটা বিক্রি করেছেন? 1 কোটি টাকার গরুটা আমরা আসলে আপনি এই জায়গায় একটু তথ্য ভুল আছে। জি। সেটা হচ্ছে আমরা 1 কোটি টাকা চাইছিলাম, কিন্তু গরুটা 1 কোটি টাকা বিক্রি হয় নাই, গরুটা বিক্রি হচ্ছে 90 লক্ষ টাকা। ও এখন আবার 90 লক্ষ টাকা আসছে না, 1 কোটি টাকা না, 90 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। জি, কিন্তু প্রশ্নটা যে শেষ প্রশ্ন করে ইমরান ভাই আমি আপনার কাছে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে যে এই যে বললেন যে আগামী কোরবানির ঈদের সময় আপনি গরুটা ডেলিভারি করবেন, এই পর্যন্ত গরুটা যদি হায়াত না থাকে তো কি হবে তখন? সেটা এই রিস্কটা আমার তাহলে আই হ্যাভ টু কম্পেনসেট, মানে কাস্টমারের কোনো লস হবে না, লস উইল বি অন মাই সাইড। ওই টাকাটা কি আপনি কিছু অ্যাডভান্স করেছে? জি, উনি অল্প সামান্য কিছু টাকা, 10 লাখ টাকা অ্যাডভান্স করছেন। আচ্ছা, বাকিটা বাকি আছে আপনার? বাট ওই 10 লাখ টাকা যদি গরু না বাঁচে, কিংবা গরু যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাকে 10 লাখ টাকা রিটার্ন করে দিতে হবে। আর এমনি যদি এই 1 বছর কে খাওয়াবে, কে কি করবে, আপনি লালন পালন করবেন? ফুল প্যাকেজ প্রাইস ইজ 90 লাখ, মানে এটা আগামী বছর পর্যন্ত খাওয়ানো এবং সুস্থ সবল ভাবে ওনার বাসায় ডেলিভারি করা পর্যন্ত ফুল প্যাকেজ 90 লাখ। কিন্তু যে প্রশ্ন হচ্ছে, যেটা এক প্রশ্ন করলো যে আপনি বললেন যে ভারত থেকে হিমায়িত মাংস আনতো, সেটা কি বৈধভাবে আসতো না অবৈধভাবে আসতো? ভারত থেকে ইম্পোর্ট হয়ে আসতো হিমায়িত মহিষের মাংস। ভারত থেকে হিমায়িত মহিষের মাংস আসলে কি হইতো, আমাদের যে কষাইয়ের দোকানে যে ছোট গরুগুলা, সেটা আমি যথেষ্ট বুঝতে পারছি, কিন্তু ভারত থেকে মিস্টার ইমরান, এটা আমার যথেষ্ট ধারণা আছে। এই হিমায়িত মহিষের মাংসটাই ব্যবহার করতো। আমি বলছি এখন আমরা ডেইরি অ্যাসোসিয়েশন থেকে আন্দোলন করে এই হিমায়িত মহিষের মাংস আমদানিটা বন্ধ করালাম। এই বন্ধ করার আপনার ওই গরুটাতে আমাদের কোনো প্রফিট হয় নাই, প্রফিট হচ্ছে কিন্তু আমাদের দেশের প্রান্তিক কৃষকদের। একটু শুনবেন, ওই ভিয়েট গরুতে স্বর্ণের চেইন যেটা ছিল সেটা কত ভরি স্বর্ণ ছিল? পরের ক্যান ইনফরমেশন, এটা একটা স্টেইনলেস স্টিলের চেইন ছিল। এটা গোল্ডের চেইন আমরা কিন্তু কোথাও বলি নাই। আচ্ছা, চেইন এমনি চেইন ছিল, গোল্ডেন কালার স্টেইনলেস স্টিলের চেইন ছিল। আচ্ছা, এটা ওনারা লাগাইছিলেন। ঠিক আছে, আমরা শেষ করতে চাই, কিন্তু হিমায়িত মাংস আপনারা যেটা বলছেন ভারত থেকে আসতো, সেটি কিন্তু আমাদের নিষিদ্ধ আছে। চোরাপথে যদি এসে থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী হিমায়িত মহিষের মাংস আমদানি এখনো নিষিদ্ধ নাই। এইটাকে কিছু ক্লজ দিয়ে একটু হার্ডল করা হয়েছে, বাট এখনো আমাদের সাথে ইন্ডিয়ার সাথে অনেক বাইলেটারাল ট্রায়াল। না, আমাদের দেশে মাংস কিছু হার্ডল দেওয়া আছে, যার কারণে এখন আসতেছে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলি মিস্টার ইমরান, প্রশ্ন হচ্ছে গিয়ে এই মহিষের মাংস বলি, গরুর মাংস বলি, হিমায়িতের ঘোমটা পরে কালোবাজারিটা সেটা নিয়ে আসছিল, কিন্তু সেখানে বাংলাদেশে হিমায়িত মাংস সেটি আনা নিষিদ্ধ আছে। যাই হোক, আমরা শেষ করব। আপনার গরুটি এখন কোথায় আছে? গরুটি কোথায় আছে এখন? মোহাম্মদপুরে। সুস্থ আছে তো গরুটি? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার গরুর জন্য শুভকামনা করি, আপনার জন্য শুভকামনা করি। প্রিয় দর্শক, আমরা অভিনব গরু বিক্রেতা জনাব ইমরানের কাছ থেকে তার গল্পগুলো শুনলাম, এবং তিনি 1 কোটি টাকায় এই গরুটি বিক্রি করেননি, 90 লক্ষ টাকায় বিক্রি করেছেন, এবং সেটি ডেলিভারি আগামী বছর দিবেন, সেটাও আপনারা শুনতে পেয়েছেন। এবং যে খাসিটি তিনি 12 লক্ষ টাকায় বিক্রি করেছেন, 10,35,000 টাকা যশোর থেকে কিনেছেন, সেটিও আপনারা শুনতে পেয়েছেন। আপনারা এবার বিচার বিবেচনা করবেন আসলে তিনি কি বলেছেন, গরুটির দাম কত হতে পারে, খাসিটির দাম কত হতে পারে, এবং এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে কোরবানিকে আমরা কত
কতখানি, কোরবানির ঈদকে কতখানি আমরা মর্যাদাপূর্ণ করতে পারবো সেটি আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। আমরা আসছিলাম কথা একটা ব্রেক নিয়ে নিই এবং সেই ব্রেকের পরেই আমরা আবার আসবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরপর আমাদের দুজন প্রিয় অতিথি আওয়ামী লীগ নেতা জনাব অসীম কুমার উকিল এবং বিএনপির ভেটারেন লিডার জনাব জয়নাল আবেদিন ফারুক, তাদের দুজনকে নিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজনে আবারও উপস্থিত হব শেষ মুহূর্তের জন্য। স্প্যানি মির্জা বসুবারদিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি কেন্দ্রীয় স্কুল অ্যান্ড কলেজ। আমরা কথা বলছিলাম সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভেটারেন লিডার জনাব জয়নাল আবেদিন ফারুক এবং আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার উকিল রয়েছেন আমাদের সাথে। আমরা জনাব আবেদিন ফারুকের কাছ থেকে আমরা রাজনৈতিক নানা রকম বিশ্লেষণ শুনেছি, তার মন্তব্য শুনেছি। আমি অসীমদা, আপনি শুনছিলেন এবং আপনার মন্তব্য বিশ্লেষণ যদি করেন, যেহেতু সময় কম, আমার কোনো প্রশ্ন থাকলো না, আপনি শুধুমাত্র জনাব আবেদিন ফারুক সাহেবের যে বক্তব্যগুলো সেগুলো একটা বিষয় আপনার বলি। আপনি আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের রেফারেন্সে বলেছেন যে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আগে ধরেন সাইদুল করিম মিন্টু, আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির 89, 90, 91 সেই সময়ে সে জেলা ছাত্রলীগের সভাপতি। আচ্ছা, সেই থেকে ব্যক্তিগতভাবে আমার পরিচিত একটা ছেলে যে মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রামে বড় হওয়া। কার কথা বলছেন এটা? আনোয়ার আজিব না, সাইদুল করিম মিন্টু, ও যাকে গ্রেফতার করেছে, জেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক। জি জি। পরবর্তী সময়ে সে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র, ঝিনাইদহ চেম্বারের প্রেসিডেন্ট, জায়গাগুলি আছে। কথাটা বর্তমান মেয়রও সে না, বর্তমান চেম্বারের সভাপতি। সে দোষী কি নির্দোষী সেটি তো পরে আমি বলছি। দেখেন, এটা জয়নাল আবেদিন ফারুক ভাই পাকিস্তান আমলে ছাত্রলীগের রাজনীতি হাতে করে নেওয়া মানুষ। আমরা 77, 78 শিক্ষাবর্ষে রাজনীতিতে হাতের বহু চড়াইতে পার হয়ে আমি আজকে দিন এখানে দাঁড়িয়েছি। ভুলভ্রান্তিও করতে পারি, ভুলভ্রান্তি করলে তো আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত এখানে এই ছেলেগুলিকে ধ্বংস করে দেওয়াটার ব্যাপারে সবার একটু সতর্ক থাকা। এটা যদি সে দুষ করে তাকে শাস্তি তো পেতেই হবে, আর যদি দুষ করে না থাকে তাহলে সামনের দিনগুলিতেও তাকে সমাজে বেঁচে থাকা, রাজনীতি করার সুযোগগুলি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। এবং সেই ক্ষেত্রে আমি সকল ব্যাপারেই বলি যে আমরা সামনে এনেছি বলেই অনেক জিনিস সামনে আসছে, আমরা ফেস করছি। আমরা চাই সংস্থা প্রধানরা সতর্ক থাকবে, সজাগ থাকবে, সেক্ষেত্রে সবাই আমরা দায়িত্ব পালন করবো। সেই জন্য এগুলো নিয়ে কথা বলছি। আমরা হত্যাকাণ্ডের বিষয়টা কি হবে দেখেন, যে হত্যাকাণ্ড তো যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, মানে সেটা কিভাবে, মানে সেটা তো মানে যে সমস্ত ঘটনা শুনি ভয়াবহ। শুধু আপনাকে একটা জিনিসই বলি, প্রথম দিকে যাচ্ছিল বিষয়টা স্বর্ণ চোরা চালানের সাথে জড়িত। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এটা এই রাজনীতির প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতা, অমুককে সরাই দিতে পারলে আমি জায়গাটা যেতে পারবো, এরকম শুরুটা হয়েছিল যে জায়গায়, আজকে সেই জায়গায় নেই। বাঘটা নিয়েছে কোন জায়গায়। কাজেই এটা কমেন্ট করাটা খুব মানে এটা একটা মারাত্মক একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা মানে ঘটনা নিঃসন্দেহে মারাত্মক একটা ঘটনা না, টুকরো টুকরো করা এইরকম মর্মান্তিক হয়, লাশের মধ্যে হলুদ ছিটিয়ে দেওয়া এবং অনেক কিছু সত্যতা আছে, কিছু হয়তো বানিয়েও বলা হচ্ছে, কিছু আন্দাজে বলতেছে, শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখি। নিন্দনীয় ঘটনা, ঘটনাটা সুষ্ঠু বিচার হোক, এটা চাই। দোষী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, অহেতুক যেন কেউ হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারেও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। আর একটা বিষয় আমি শুধু করবো কি, নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলছে কি না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এতিমের টাকা, তোর সাথে আলোচনাগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটা যে জায়গায় এসে স্রেফ দুটা পয়েন্টে বিতর্কিত দাঁড় করানো হলো, সেটা হলো একটা হলো বিচারপতির বয়স 2 বছর বাড়ানো, বিচারপতি হাসানের বয়স বাড়ানো, আর একটা হলো মহামান্য রাষ্ট্রপতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াজউদ্দিন স্যার নিজেই বলে ধরলেন নাকি যে তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান। কি এই দুইটা পয়েন্ট, বিতর্কিত পয়েন্ট টুকে দিয়ে হোল নির্বাচন প্রক্রিয়ায় যে রাস্তাটা জয়নাল আবেদিন ফারুক ভাইয়েরা বিচরণ করতে চায়, রাস্তাটাই বন্ধ করে দেওয়া হলো। তারপরেও আমি মনে করি যে দেশের মানুষ সবাই মিলে যে কথাটা বলবে সেই কথাটার পক্ষে আমরা 90 সালে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম। আমাদের কথা ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেইখানে সবাই মিলে 8 দল 7 দল 5 দল সর্বদলীয় ছাত্রৈক্য সকলের সম্মিলিত প্রচেষ্টার জায়গার দাঁড়িয়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নির্বাচনকালীন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনও
এরকম একটি বিতর্কিত নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল, ফলে এটা নির্বাচনকালীন সরকারের একটি বিষয় এসে দাঁড়িয়েছিল। আমরা মনে করি এদেশের মানুষ আপনার সাংবিধানিক প্রক্রিয়াকে, ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। বিএনপি এর ব্যত্যয় চায়, সেই ব্যত্যয় চাইতেই পারে, এটা বিএনপির বিষয়। আমি মনে করি সেখানে দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে 90-এর মতো কিংবা 96 সালের মতো ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়িয়ে একটা কথা বলবে, বাংলাদেশ শেষ করবো। অসীম যেটা বলে প্রশ্নের উত্তর দেওয়া ধরে না কিংবা সময় নেই, আর এমনি আসলে অনেক আলোচনা হয়ে গেছে ইমরানকে নিয়ে। আর একটা কথা বলেছি, ইয়াজউদ্দিন সব সরকারের আমলেই কিছু কিছু ইয়াজউদ্দিন হয়, কিছু কিছু মঈন থাকে, কিছু কিছু ফখরুদ্দিন থাকে, কিছু কিছু আজকে কোরবানির আগে ইমরান থাকে। এটা সচরাচর বাংলাদেশে, যেহেতু উনিও ছাত্র রাজনীতি করেছে, আমিও ছাত্র রাজনীতি করেছি, আমরা তৃণমূল থেকে উঠা। হ্যাঁ, উনি আমার বয়সে ছোট হতে পারে, কিন্তু আমি তাকে বন্ধু মনে করি, জ্ঞানী মনে করি, গুণী মনে করি। একটা কথা অসীম দ্বারা মনে রাখা উচিত, ইয়াজউদ্দিন কোন ক্ষমতা বলে সেদিন নিজকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই কারণে আপনার লগিবটা দিয়ে মানুষ মারবেন, মৃত মানুষ লাফাবেন, এসব কারণে একটা দেশে অরাজকতা সৃষ্টির যে প্রয়াস করে 111 আনলেন, সেই 111 যদি নির্বাচনে আপনারা যেতেন ওনাকে মেনেই, আমরা সেই নির্বাচন একটা তো করছি, করার পরে তো আবার 1 মাস 15 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারে এনেছি। কিন্তু একটা কথা, যে ইয়াজউদ্দিন তৈরি কেন হইল, আর ইয়াজউদ্দিনের কারণে কি 111 আসলো? নো, 111 আসলো লগিবটা দিয়ে মানুষ মারার কারণে। এই 111-এর সবচেয়ে মদতদাতা ছিল আপনারা, আপনাদের দল। কিন্তু ইয়াজউদ্দিন সাহেব হঠাৎ করে নিজেই সবকিছু নিয়ে নিলেন কেন? ওই যে ওনারা বলে সংবিধান রক্ষার নির্বাচন, উনিও একটা সংবিধান রক্ষার নির্বাচন করতে চেয়েছিলেন, এটাই আমাদের ধারণা ছিল। ওইটার পাশাপাশি কিন্তু আবার কাস্তি নিয়োগ করা আসছিল, সেটা কিন্তু একটা তর্ক আছে। না, সেখানে ওনারা যদি তখন গ্রহণযোগ্যতা নিতেন এই নির্বাচনকে, তখন তো এইসব কাণ্ড আপনারা মামুরা নির্বাচন করবেন, ওনারাও করছে বাইয়ে বাইয়ে ডামিয়ে ডামিয়ে, সেটা না, সেটা ওই জন্যই বললাম। সেখানে আমি মনে করি যে 111টা যদি না আসতো, ফখরুদ্দিন মহিউদ্দিনের অত্যাচার অবিচারের সমস্ত বৈধতা দিয়ে যারা ক্ষমতা আসলো, সে ক্ষমতা থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে আর সরাইতে পারি নাই। কাদেরকে? যারা এখন ক্ষমতা আছে। আপনি বলেছিলেন পরীক্ষার পর, ঈদের পর, বৃষ্টির পর, মানে বিভিন্ন কথা প্রশ্ন করছেন, ভুলে গেছিলাম। এটার কারণ হলো, যে দেশে বেনজিরের মতো লোকের জন্ম হয়, যে দেশে পুলিশেরা এমপির গায়ে হাত উঠাতে পারে, সেই দেশে এই অবস্থা সৃষ্টির পেছনে কার অবদান বেশি? জনগণ বিচার করবে, এবং জনগণের কাছে আমরা বিচার ছেড়ে দিয়েছি। সেই জনগণ, আমি মনে করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে আমাদের সাথে আছে। কারণ 7 জানুয়ারি নির্বাচনে ভোটার যায় নাই, উপজেলা নির্বাচন 1, 2, 3, 4, 5ম ধাপ পর্যন্ত যে ভোট হয়েছে, দাদা এবার ইলেকশন করেছে, আমি ওইদিকে আর যেতে চাই না। তাই জনগণই একদিন বিচার করবে। নিশ্চয় নিশ্চয়, আমরা শেষ করলাম। জনগণ বিচার করবে। জনগণ কার সাথে আছে? আপনার জনগণ আসলে একটা বিভ্রান্তিকর একটা বিষয়, একটা বিভ্রান্তি ছড়ানোর অবকাশ হয় যে সিভিলিয়ানদের ব্যর্থতাই সামরিক শাসকদের ক্ষমতায় আসার পথ করে দিয়ে সামরিক শাসকদের পক্ষে দাঁড়িয়ে যায় কেউ কেউ। এটা কোনো যুক্তি হতে পারে না। সিভিলিয়ান পলিটিক্সের ফেইলিউরের সাকসেস মিলিটারি পলিটিক্স এটা হয় না। অন্যের কাছে দায় দায়িত্ব চাপায় দিয়ে একটা অগণতান্ত্রিক সরকার সামরিক শাসনকে বদল করে। জনগণ ছিল, জনগণ আছে, জনগণ থাকবে। বাংলাদেশে তার প্রমাণ, ভারতের রাজনীতিতে তার প্রমাণ, পাকিস্তানের রাজনীতিতে তার প্রমাণ। ইমরান খানের মানে প্রতীক টতীক সব কিছু বরাদ্দ করে দিয়েছিল, দেশের মানুষ দাঁড়িয়েছে, স্বতন্ত্র ব্যানারে দাঁড়িয়ে দেখিয়েছে। সেই জনগণ বাংলাদেশে আমাদের সাথে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, এটা আপেক্ষিক প্রশ্ন যে জনগণ আসলে কোথায় আছেন, কার সাথে আছেন। তবে আমি মনে করি জনগণ দেশের সাথে, রাষ্ট্রের সাথে আছেন, এটি তো অবশ্যই আমরা বিশ্বাস করি। আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই একজন শ্রদ্ধাশীল ব্যক্তি, আজকে জনাল আবেদিন ফারুক এবং অসীম কুমার উকিল দুজনকেই। তারা ভিন্ন রাজনীতির মতের লোক হলো, তারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবেন। প্রিয় দর্শক, ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ভালো থাকবার জন্য এবং ভালো রাখবার জন্য আপনারা সবাই এই প্রত্যাশা করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। আগামী ঈদ মোবারক।